বর বাসায় আসলে আপনারা দেখাই পাওয়া যায় না দেখছি। তবে ধন্য হলাম, অবশেষে আপনার পা পড়লো আমার কক্ষে। আমি তো আপনার সাথে কথাই বলবো না। আমারও তো বলা উচিত নয়, তবুও তো বলছি। শেহরিন দুহাত কোমরে চেপে ছোট ছোট চোখ করে তাকায় মেরুন রঙের জামদানি পরিহিত কামিনীর দিকে। একদম নববধূর মতো সেজেগুজে বসে আছে বিছানায় সে। চুলগুলো সুন্দর করে ফুলের খোপায় বাঁধানো, দেহে শোভা পাচ্ছে স্বল্প খচিত সোনার অলংকার। আমাকে এখন বলার কি দরকার ছিল শুনি? একবারে বিয়ের শেষেই বলতেন। ওরে মেয়ের রাগ দেখো, সেটা আপনার গুণধর বরকে গিয়ে বলুন যান। ও আচ্ছা, এখন সব দোষ আমার বরের, তাই না? সানজি গালে হাত দিয়ে অবাক চোখে তাকায়, অবিশ্বাস্য কণ্ঠ এনে বলে, বাপরে, বরের প্রতি কি দরদ আপনার! অবশ্যই বরের প্রতি আমার এত দরদ। কেন, আপনার হিংসা হচ্ছে? গা জ্বলে পুড়ে যাচ্ছে, কেউ একটু পানি আনো প্লিজ, গায়ে ঢালি। শেহরিন সরু চোখের দৃষ্টি রেখেই বিছানায় বসারত সানজির দিকে এগিয়ে যায়। তার হাত দুটো নিজের হাতের মধ্যে চেপে ধরে রাগান্বিত ভাব ফুটিয়ে বলে, এত কিছু হলো কিভাবে? আমি জানলাম না কেন? আপনার বরকে কেন এই প্রশ্ন করেননি? আমার বর বলে আপনার কথা, আপনি বলেন আমার বরের কথা। আর ইউ হ্যাভিং ফান? সানজি নির্মিষ চাহনিতে তাকিয়ে মাথা নাড়ায়, আদুরে কণ্ঠে বলে, আমি কি তাই মজা নিতে পারি? বলুন ভাবিজান। কাহিনী ক্লিয়ার করুন। শান্ত হয়ে বসুন একটু, তারপরে বলি। কুইক। সানজি শেহরিনকে পাশে বসিয়ে নরম হাত দুটোর মাঝে হাত রাখে। কয়েকক্ষণ সময় নিয়ে ঠোঁটের কোণে উজ্জ্বল হাসি বজায় রেখে বলে, বড় ভাইয়া বাবা আর আম্মাকে পরশুদিন রাতে জানিয়েছে প্রথমে। আম্মা তো শুনেই ভীষণ রাগ, বেশ বকা খেয়েছি আমি। সে তো রাজিই না। বাবাও একই মত। দুজনের হতেই নেগেটিভ সাইন পেয়ে আমার তো ভয়ে আত্মা শুকিয়ে গাছের ঢালে উঠে গিয়েছিল একদম। আর একটু হলে শিওর বিহরিণী হয়ে কান্নাই শুরু করে দিতাম। অতঃপর আমার কোল্ডেস্ট বিগ ব্রাদার পুরোটা পরিবেশ পরিবর্তন করে দিয়েছে এক মুহূর্তেই। সমস্ত পরিস্থিতি এত সুন্দরভাবে হ্যান্ডেল করেছে যে আমি শুধু দর্শক হয়ে দাঁড়িয়েছিলাম। ভাইয়াকে দেখে জাস্ট অবাক হয়ে ভাবছিলাম, এত সুন্দরভাবে আমি নিজে প্রেম করেও বুঝাতে পারতাম না তাদের। প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে আম্মাকে এত ভালোভাবে বুঝিয়েছে যে আম্মা একদম গোলে শিরাতে পরিণত হয়ে বাধ্য হয়েছে। এর উপরে প্লাস পয়েন্ট হিসেবে মোহিতকে আম্মার সাথে কথাও বলিয়ে দিয়েছে ফোনে। মহিদের ভদ্র নরম সরম কথার ভাঁজ শুনে আর কি ঠেকায়। বাবাও রাজি? বাবা তখনও রাজি ছিলেন না। সে নিজে তার কিছু লোকজন থেকে মহিদের পরিবার সম্পর্কে খোঁজ নিয়েছে। সেখান হতে পজিটিভ রিভিউ পেয়ে সবকিছু দেখে তারপরে মত দিয়েছে। বাহ, তাহলে তো তোমার এক্সট্রা কোনো প্যারাই নিতে হয়নি আপু। আরে ভাবি যান, শুনতে যত সহজ লাগছে ততটা সহজ ছিল না। এই পরিস্থিতিতে যখন দাঁড়িয়েছিলাম ভীষণ কঠিন ছিল সবকিছু। বুঝতে পারছো, বড় ভাইয়া 1.5 ঘন্টা কি এফোর্ট টাইনে দিয়েছে শুধুমাত্র আমার জন্য। কারণ সে জানতো বাবা মা রাজি না হলে আমার অবস্থা কেমন হবে। আমি কান্না করব, কষ্ট পাবো ভেবে সে সর্বোচ্চ চেষ্টা করেছে। ভাগ্য ভালো আপনার বর ছিল না। কেন, থাকলে কি হতো? তারও তো মত ছিল। আপনার বরের যা মাথা গরম, সরফরাজ ভাইয়ার মতো সে 1.5 ঘন্টা ধরে ঠান্ডা মাথায় বুঝাবে ভেবেছো? 1.5 মিনিটের মধ্যে কথা শেষ করে উঠে যেত। এত বুঝে না বুঝলে নাই। বাবা আম্মা এ নিয়ে কিছু বলেন না ওনাকে? ভাইয়ার একটা দিক বলি শোনো। ধরো কোনো বিষয় সিদ্ধান্ত নিতে তাকে ডাকা হলো, সে সর্বপ্রথম সবকিছু ভালোভাবে শুনবে, বুঝবে, তারপরে সর্বোচ্চ 5 মিনিট সময় নিয়ে নিজের মতামত জানাবে। সরফরাজ ভাইয়ার মতো ভেঙে ভেঙে বুঝিয়ে কথা না বলে সরাসরি মেন কথাগুলো বলবে। এর বাইরে বাড়তি সে কিছুই বলবে না। অযথা কোনো কথা শুনবেও না। আর বাবা আম্মা তাদের ছেলেকে খুব ভালো করেই চেনে জানে। মতামতে না মিললেও মুখের উপরে তারা কিচ্ছু বলবে না, ঠিক, কিন্তু রাগ করে থাকবে। অতঃপর এমপি সাহেব উঠে চলে যাবেন। তারপরে সেটা নিয়ে বাবা আম্মা নিজ হতে যতক্ষণ না কোনো মতামত তাকে জানাবে, সে মোটেও সেই বিষয়ে কথা তুলবে না। ভুলেও জিজ্ঞেস করবে না কি সিদ্ধান্ত নেওয়া হলো। এতে যদি 10-12 বছর নির্দ্বিধায় পার হয়ে যাবে। বলছো কি আপু? সাংঘাতিক। সাংঘাতিক মানুষ, সাংঘাতিক কাজ কারবার। তবে সান্নিধ্য ভাইয়ার কথাগুলোই পরে ফলে যায়।
আব্বা মা পরে বুঝতে পারে তার মাথা গরম ছেলে যা যা বলেছিল সেটাই ঠিক ছিল। ভাইয়া আসলে ক্লিয়ার কাট কথা পছন্দ করে। ওর সামনে কথা ঘুরালে পেঁচালেই ভীষণ বিরক্ত হয়ে রেগে যায়। নিজেও পরিষ্কার কথা বলবে, ও একসেপ্ট করবে, সবাই সেরকম বলবে। বাট সবাই কি এক হয় নাকি? বুঝলাম, কিন্তু আমার কাছে তো ওনাকে ভীষণ সহজ লাগে আপু। সানজি মৃদু হাসে। শেহরিনের নাকে আঙ্গুল ছুঁয়ে দিয়ে বলে, ধুর পাগলি, তুমি হচ্ছ তার আলাদা একটা মূল্যবান অংশ, যে অংশটাকে সে সব সময় অতি যত্নে লালন করে। নিজেকে তোমার সামনে সহজ খাতা হিসাবে মেলে ধরে। বাবা মার গুরুত্ব এক জায়গায়, স্ত্রীর গুরুত্ব এক জায়গায়, আর বোনের গুরুত্ব এক জায়গায়। যেমন আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি আমার ভাইয়ারা আমার কাছে পৃথিবীর বেস্ট বেস্ট ভাইয়া। আমার কখনো ভয় লাগে না এই ভেবে যে বাবা মা না থাকলে আমার কি হবে। আল্লাহ আমার জীবনে দুইটা ভাই দিয়ে সেই ভয় দূর করে দিয়েছেন। তোমার সমস্ত ভয় দূর করতে যেমন তোমার দুই ভাই আছে, ঠিক আমার ক্ষেত্রে আমারও বাবা এবং উনি আছেন। আমার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছেন এই দুজন। সানজি শেহরিনকে উষ্ণ আলিঙ্গন করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, আল্লাহ সবাইকে একটা না একটা সুন্দর নেয়ামত বা ভরসা স্থলের জায়গা তৈরি করে দেয়নি। ঠিক বলেছ, কিন্তু আমি তো এখনো আমার উত্তর পেলাম না। পাকা মেয়ে, বলছি। এক্ষুনি বলো। পরের দিন মানে কালকে রাতে আপনার গুণধর বর আসার পরে এটা নিয়ে কথা হয় আবারও। বাবা আম্মা রাজি শুনে সেও আর কোনো কথা বলে না। কথা চলাকালীন সময় হুট করে মুহিতদের বাবা ফোন করে জানায় তারা আজকে তাদের ফ্যামিলির কিছু আত্মীয় স্বজন নিয়ে আমাকে দেখতে আসবে এবং বিয়ের ডেট ফিক্স করা নিয়ে কথা বলবে। আমি তো হতবাক, এত তাড়াতাড়ি মোটেও আশা করিনি। বাট না তো আর করা যায় না, বাবা রাজি হয়ে গেলেন এক বাক্যেই। আমি কালকে কোথায় ছিলাম, মঙ্গল না বুধ গ্রহে? আপনি সান্নিধ্যের গ্রহে ছিলেন ম্যাডাম। আপনার আজকে এক্সাম থাকার কারণে কালকের মিটিংয়ে আপনার জায়গা হয়নি। বাবা বলেছিল আপনাকে ডাকতে, কিন্তু আপনার নেতা সাহেব গম্ভীর কণ্ঠে বলেন ডাকার কোনো প্রয়োজন নেই, এক্সাম আছে ওর কালকে। ব্যাস, বাবাও আর কিছু বলল না। নেতা সাহেব সাফ সাফ আমাকে জানিয়ে দিলেন বিয়ের আনন্দটা নিজের মধ্যে চেপে রাখ কালকে দুপুর পর্যন্ত। আগেই বলার দরকার নেই, বললে এগুলো নিয়েই পড়ে থাকবে। শেহরিন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে শরীর এলিয়ে দেয় বিছানার সাথে। উপরি পানে তাকিয়ে বলে, আপনার ভাইয়ার সাথে জীবন বেঁধে মিষ্টি যন্ত্রণায় পড়ে গেলাম মনে হচ্ছে। এই মিষ্টি যন্ত্রণাগুলোই আপনাকে ভালোবাসার সুতোয় বেঁধে রাখবে ম্যাডাম জি। সবাই কিন্তু পায় না। কিন্তু আমি পেয়েছি। ভাগ্যবতী। গডস আলটিমেট গিফট। শেহরিন শোয়া ছেড়ে তরাক করে লাফ দিয়ে উঠে। কিছু একটা মনে পড়তেই ঠোঁটের উপর ঠোঁট চেপে বলে, ওয়েট, আরও একটা উত্তর জানা বাকি আছে আমার। আবার কি? ডিসি হিলে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে তুমি আর আমি লং টাইম গল্প করেছিলাম, মনে আছে? সানজি মাথা নেড়ে স্পষ্ট স্বরে বলে, হ্যাঁ আছে। কেন? সেখানে তুমি আমাকে ভালোবাসার সংজ্ঞা বুঝিয়েছিলে। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমার ভালোবাসা সম্পর্কে। তুমি আমাকে বলেছিলে তুমি লিস্টের বাইরে। ভালোবাসার বৃত্তে তোমার জায়গা হয়নি, তোমার কণ্ঠে উদাসীন ভাব ছিল। আমি তো ধরেই নিয়েছিলাম তোমার লাইফে ভালোবাসা নিয়ে কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু কিন্তু এগুলো কি? হ্যাঁ, শেহরিন গোয়েন্দাগিরির নজরে দেখে সানজি এক হাতে কপাল চাপড়ে বলে, এটা যে সান্নিধ্যের বউ সেটা আলাদাভাবে প্রমাণ করতে কোনো ডকুমেন্টস লাগবে না, এমনি বুঝে যাবে সবাই। বুঝলেই ভালো। উত্তর দাও এখন। মুহিতদের সাথে ঝগড়া চলছিল তখন। ঝগড়া? হ্যাঁ। ঝগড়া করেছো জন্য প্রেমে ব্যর্থ হওয়ার মতো কথা বলবে? আরে বাচ্চা, ঠিকঠাক প্রেম করনি তো তাই বুঝতে পারছো না। প্রেম করার সময় বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া লাগলে ছ্যাঁকা খাওয়ার চেয়ে বেশি পরিমাণ ব্যথা লাগে। মনে হয় কেউ আমাকে আর ভালোবাসে না, আমি নিঃস্ব একাকিনী। ভালোবাসার সমুদ্র জলে আমার স্নান করা মানা। সে আমাকে ভালোই বাসেনি কখনো, সে আমাকে মূল্যই দেয়নি। চরম বিরহ। আই মিন ভালোবাসা সম্পর্কে যত নেগেটিভ বার্তা আছে সব মনের মধ্যে এসে জমা হয়ে যায়। অনেকে তো ফেসবুকে তাদের এই অনুভূতিগুলো শেয়ারও করে। আর যখন ঝগড়া মিটে যায় তখন সব ঠিকঠাক। তার মতো ভালো মানুষ আর একটাও হয় না। ভালোবাসার সমুদ্র জলে শতবার ডুব দেওয়া যায় তখন। মানে সব নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যায়? হ্যাঁ, সব ঠিকঠাক। অদ্ভুত তো।
শেহরিন অবাক পানে তার কাছে লাগা জটিল বিষয়টা সহজ সমীকরণ খোঁজে। সানজি তার ভাবিজানের হতবাক দৃষ্টি দেখে ঠোঁট কামড়ে হাসে আড়ালে। সানজি আসো, এখন নিচে যেতে হবে। তিথির হঠাৎ আগমনে সানজি শেহরিন একসঙ্গে তাদের গল্পের জগৎ হতে বেরিয়ে আসে। নিজেদের ভাবনার সমাপ্তি ঘটায় তড়িঘড়ি করে। নিচে যাওয়ার কথা শুনে হালকা জড়তা এসে গুটিয়ে ধরে সানজিকে। ধরতে গেলে জীবনের প্রথম আজকে সে কোনো পাত্রপক্ষের সামনে এভাবে সেজেগুজে যাচ্ছে। সবকিছু চেনা জানা পরিচিত হলেও নার্ভাসনেসটা সে কমাতে পারছে না। বাড়ির দুই বধূ মিলে বাড়ির একমাত্র মেয়েকে নিচে নিয়ে আসে। ড্রয়িং রুমে উপস্থিত মুহিত সহ তার বাবা মা, দুই আন্টি আঙ্কেল আর দুটো কাজিন। সান্নিধ্য নিজ কাজে যাওয়ার পথে সবার সঙ্গে হালকা পরিচয় পর্ব সেরে গিয়েছে। তারপর পরই এসেছে সারফরাজ। সবার সাথে সালাম কুশলাদি বিনিময় শেষে সানজিকে বসানো হয় সোফাতে। মুইদের আন্টি আঙ্কেলরা আগ্রহ চিত্রে সানজিকে নানান প্রশ্ন করতে থাকে। প্রাথমিক আলাপ ছেড়ে শুরু হয় মূল কথাবার্তা। অভিভাবকরা মিলে সবাই যখন তাদের পছন্দের বিষয়সহ বিয়ের ডেট নিয়ে কথা বলতে ব্যস্ত, ঠিক সেই সময় চোখে চোখে নীরব ভাষা আদান প্রদান করে যায় দুই কপোত কবুতী। মুইদের স্থির দৃষ্টি সানজিকে লজ্জায় লাল করে তোলে। উপায়ন্তর না পেয়ে চোখের চাহনি সরিয়ে সে এলোমেলো হয়ে এদিকে সেদিকে তাকায়। বিকেল তখন 4:30। দীর্ঘ সময়ের অতিথিয়তা গ্রহণ শেষে আকদ করার জন্য দিন নির্ধারিত করা হয় সামনের শুক্রবার। অতঃপর পরবর্তী সময় নিয়ে ঘটা করে হবে বিয়ের আয়োজন। পুরোটা সময় জুড়ে দুপক্ষের কথাবার্তাতে সমঝোতা বজায় থাকে বেশ। হাসি মুখে গ্রহণ করে নেয় নতুন সৃষ্টি আত্মীয়তার বন্ধনকে। আজ তাহলে উঠি, ইনশাল্লাহ শীঘ্রই দেখা হচ্ছে, ইনশাল্লাহ। পরস্পর কর্মদন সম্পূর্ণ হয়। মুইদের মা আন্টিরা মিসেস নাজনীন, তিথি, শেহরিনের সঙ্গে বিদায়ী অভ্যর্থনা নেওয়া শেষে গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ায়। এক একে চলে যায় পাত্রপক্ষের সব লোকজন। বাড়ির মেয়ে সদস্যগণ অবশেষে পায় ফুসরত। মিসেস নাজনীন সবাইকে ডাইনিংয়ে বসতে বলেন। আজকের লাঞ্চ একদম বিকেলে গিয়ে ঠেকেছে। শেহরিন মনে মনে তার নেতা সাহেবকে অজস্র ভালোবাসা জানায়। এস ভাগ্য ভালো দুপুরে একটু খেয়েছিল সে, নয়তো এতক্ষণ না খেয়ে তো মোটেই থাকতে পারতো না। এমনিতে ক্ষুধা সহ্য হয় না, তার উপর লম্বা সময়, নিশ্চিত মাথা ঘুরে পড়ে যেত। ড্রয়িং রুম সেরে সবাই যখন ডাইনিং এরিয়ায় যাওয়ার জন্য উদ্যুক্ত হয়, ঠিক তখনই ঘটে আরেক অঘটন। প্রত্যেকে পা থামিয়ে অবাক হয়ে উপরের দিকে তাকায়। সিঁড়ি ভেঙে নামছে বিশেষ একজন। হাতে তার ছোট্ট নীল রঙের ডাইনাসোরস আঁকা লাগেজ। এ কি বেবি মানকি, কোথায় যাচ্ছিস তুই? আমি আর তোমাদের বাসায় থাকবো না। দাদু ভাই, কি হয়েছে? তাসিন টেনে টুনে লাগেজটা নামিয়ে ফ্লোরে রাখে। অতঃপর স্থির হয়ে দাঁড়িয়ে বলে, তোমরা আমার সাথে এমন কেন করো দাদুমণি? কি করেছি আমরা? তোমরা সবাই বিয়ে করেছো, আর আমাকে কেন বিয়ে করতে দিচ্ছ না? মিসেস নাজনীন তিথির দিকে হতাশার চোখে তাকাতেই তিথি গরম চোখে তাকায় তাসিনের দিকে। চড়াসুরে বলে, তাসির, আবার শুরু করেছো তুমি? এই বেবি মানকি, এই জন্য তুই বাসা ছেড়ে চলে যাচ্ছিস? দিতে হতে তো। দেখি দুঃখটা বল। ফুপুমনির প্রয়াসে তাসিন এক পা করে সবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, দাদুমণি, দুলাভাই আছে, মামুনির বাবা আছে, ইয়ো সানির ইয়ো পানি আছে, ভুবিমনির নতুন আঙ্কেল আছে, আর 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 লতা অদূরে দাঁড়িয়ে মুখ ঝামটা দিয়ে বলে, লতারও স্বামী আছে। লতারও সুমি আছে। তাহলে আমার কেউ নেই কেন? আমাকে তোমরা ইয়ো পানি কেউ দাওনি, তাই তাসনিনেরা আর কেউ নেই। আমি থাকবো না। যাবি কোথায়? বলবো না। তাসির, দুষ্টুমি করো না, উপরে যাও। 5:30টার সময় মিসের কাছে যেতে হবে। না, যাব না আমি। তোমরা কেউ মিসের কাছে যেও না, কেউ হোমওয়ার্ক করো না, শুধু আমাকেই করতে হয়। আমাকেই স্কুলে যেতে হয় কেন? কেন কেন কেন? আমি থাকবোই না আর এই বাসায়। যা, চলে যা। রাতে মতু আসলে, পটি আসলে কে তোকে ওয়াশরুমে নিয়ে যায় দেখবো। কে তোকে দুধ কলা মাখিয়ে ভাত খাইয়ে দেয় সেটাও দেখবো। কান্না যেন করতে হয় না। আমার কাছে টাকা আছে। কয় টাকা? 2 টাকা। সানজি লম্বা করে দীর্ঘশ্বাস ফেলে বলে,
ওই 2 টাকা দিয়ে তুই পুরো দুনিয়া কিনে ফেলবি দেখছি। যা, রাস্তায় শিংওয়ালা হাম্বা আছে, তোকে দেখলেই খেয়ে ফেলবে। তাসিন মেন ডোরের সামনে গিয়ে দাঁড়ায়। শিংওলা হাম্বা দেখে সে একটু ভয় পায়। গালে হাত রেখে একটু ভাবনা চিন্তায় পড়ে। সত্যি কি তাকে দেখলে হাম্বা নিয়ে যাবে? আচ্ছা, যদি এই 2 টাকা হাম্বাকে দিয়ে বলে, হাম্বা দাও, একটা চকলেট কিনে খাও, আমাকে নিও না প্লিজ। তাহলে কি শুনবে? নিশ্চয়ই শুনবে। সে নিজেও তো চকলেট পেলে কথা শুনে। তিথি ছেলের ভাবসাব দেখে কৌতূহলী চোখে তাকিয়ে বলে, লাগেজে কি নিয়েছো তুমি? বলবো না। শেহরিন সানজি উৎসুক দৃষ্টি নিয়ে এগিয়ে যায় বেবি মানকির পানে। হাসি আসলেও জোরপূর্বক হাসি চাপিয়ে রেখে বলে, দেখি দেখি। দুজন মিলে লাগেজটা খোলা মাত্র ছোটখাটো একটা খেলনার সব বের হয়ে আসে। সমস্ত কার, রিমোট, বাস, ট্রাক, হাতি, ঘোড়া দিয়ে ভর্তি তার লাগেজ। জামা কাপড় তো দূরে থাক, একটা তেনারও স্থান পায়নি সেখানে। সব তার খেলার সরঞ্জাম। এতক্ষণ সবাই বেবি মানকির কাণ্ডে হাসি দমিয়ে রাখলেও এ পর্যায়ে এসে তারা আর পারে না। একযোগে সবাই লাগেজের মধ্যে ঠেসে রাখা খেলনা দেখে হেসে ওঠে। বেচারা বাচ্চাটা সবার হাসি দেখে গাল ফুলায়, টলমল হয়ে আসে চোখ দুটো, ঠোঁট উল্টিয়ে চিৎকার করে বলে, হাসছো কেন তোমরা বাবা? বাবাকে ডাকতেই সবাই চুপ হয়ে যায় এক মুহূর্তে। শেহরিন তাসিনকে জড়িয়ে ধরে আদরে স্বরে বলে, আমি আর ফুমনি তো আছি, আমরা তোমার সাথে খেলবো, ওকে? সানজি শেহরিন মিলে বাড়ি ছাড়তে উদ্যক্ত হওয়া বাচ্চাটাকে বুঝিয়ে সুজিয়ে ফের নিয়ে আসে ড্রয়িং রুমে। সোফায় বসিয়ে শান্ত করার প্রয়াস চালিয়ে যেতে থাকে নিজেদের মতো করে। অন্যদিকে মিসেস নাজনীন, তিথি, লতা সবাই চলে যায় ডাইনিংয়ে। শেহরিন টিভিটা অন করতে গিয়ে শুনতে পায় অদূরে তার ফোন বাজছে। ফোনটা নিয়ে সে দেখে নেতা সাহেবের ফোন। এক হাতে টিভিটা চালু করে দিয়ে সে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক একই মুহূর্তে সানজির করা মেসেজ আসে, মুইদের রিপ্লাই, আপু আমি একটু উপরে যাচ্ছি, উনি একটা ফাইলের কথা জানতে চাইছেন। ইয়োপানি কোথায় যাচ্ছ তুমি? বাবা, তোমার চাচু ফোন দিয়েছে। বেবি মানকি, একটু ওয়েট কর, তো নতুন আঙ্কেলও ফোন দিয়েছে। দুজন সঙ্গে চলে যায়। একজন ইও সানি নিয়ে ব্যস্ত, আরেকজন নতুন আঙ্কেল নিয়ে। তাসিন 2 পা ভাঁজ করে টিভির রিমোট হাতে নিয়ে রেগে ইচ্ছে মতো সাউন্ড বাড়িয়ে দেয়। টিভির পর্দায় ভেসে ওঠে কোনো তিরিং বিরিং এক নাচের দৃশ্য, আর সেই তালে ভেসে আসছে তাকে এক অমোঘ গানের লাইন। তাসিনের চোখ ফের টলমল হয়ে ওঠে। গানের লাইনের শব্দগুলো বোধগম্য হতেই তার চোখে মুখে বিষণ্ণতার ভাব জেগে ওঠে। 2 পা ছড়িয়ে সে আবারও কন্দনরত সুর তুলে চিৎকার করে ডেকে ওঠে, ও বাবা! শুক্রবার পার হয়ে শনিবারের এক স্নিগ্ধ বিকেল। পড়তে পড়তে বইয়ের মাঝে মুখ ডুবিয়ে অর্ধ চৈতন্য হয়ে আছে এক রমণী। পিট পিট করে একবার চোখ মেলছে তো আবার একটু করে ঘুমিয়ে নিচ্ছে। সোনালি ঝকঝকে রোদ্দুর তার ফর্সা গালের ভাঁজে এসে লুটিয়ে পড়ছে এলোমেলো ছন্ন ছাড়া হয়ে। সেই সাথে নরম হাওয়ায় জানালার পর্দাগুলো দুলছে মৃদু ছন্দে। মনোরম এই ঘুম কাতুরে পরিবেশে হুট করে বেজে ওঠে ফোন। রিংটনের জোরানো শব্দ কর্ণকুহরের জন্য হয়ে ওঠে পীড়াদায়ক। শেহরিন কপাল কুঁচকে ফের চোখ খোলে তো বন্ধ করে। সে জানে এখন বাবা কিংবা নেতা সাহেবকেই ফোন করেনি, দুজনের সঙ্গেই দুপুরে তার কথা হয়েছে, যার কারণে অদরকারি ফোন ভেবে আগ্রহ মাত্রা অতি নিম্ন পর্যায়ে। কিন্তু বেয়ারা ফোন নাসরবান্দা। শেহরিনকে বিছানা হতে না তোলা অবধি যেন সে তার কার্য থামাবে না। দৃঢ়পণ তার। একবার রিং হয়ে কেটে গেলে পুনরায় আবার শুরু করে বাজতে। ইস, একটু ঘুম চোখে এলেই অশান্তি। মুখের উপর হতে বইটা সরিয়ে বিরক্তির ধ্বনি নিঃসঙ্গ করে উঠে পড়ে সে। ডেস্ক হতে ফোনটা তোলা মাত্র নজরে আসে ঋতমার কল। রিতমা? শেহরিনের কপালে ভাঁজসহ সমস্ত বিরক্তি এক লহমায় দূর হয়ে যায়। মেরুদণ্ড হতে বয়ে যায় ঠান্ডা শীতল স্রোত।
বুকের ভেতরটা ধকধক করতে শুরু করে। শুকনো ঠোঁটটা জিভ দ্বারা ভিজিয়ে নিয়ে ফোনটা রিসিভ করে সে। সঙ্গে সঙ্গে ওপাশ হতে ধীর কণ্ঠ ভেসে আসে চিরপরিচিত গলা। শিহরিন, প্লিজ রিতমা, চলে যাওয়ার কথা বলবে না। এক নিঃসংকোচ আবদার শ্রবণ হতেই ফোনের অপর পাশের ব্যক্তিটি চুপ হয়ে যায়। শেহরিনের হৃৎপিণ্ডটা ক্রমান্বয়ে অস্থির হয়ে ওঠে। সেই মারাত্মক ফোবিয়া তাকে ধীরে ধীরে আবারও জেঁকে ধরতে শুরু করে। আজ সন্ধ্যায় ও ফ্লাইট আমাদের। শিহরিন, তুমি কি আসতে পারবে? ঋতমার কথাটা শেষ না হতেই শেহরিনের গা ঘেমে ওঠে মুহূর্তেই। কিছু সময়ের ব্যবধানে চোখে এসে জমা হয় নোনা জল। দু পাতা ফেলে সেই কঠিন বাক্যগুলো হজম করে নেয় সে অনেক কষ্টে। মুখ হতে অজান্তেই অস্পষ্ট সুরে কন্দনের শব্দ বের হওয়া মাত্র নিজেকে সামলে নেয়। এই দিনের ভয়টা মনের কোণে লুকিয়ে রেখেছিল সে এতগুলো দিন। ভার্সিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রথম সাক্ষাৎ হয়েছিল তার ঋতমার সঙ্গে। পরিচয় পর্ব থেকে ধীরে ধীরে শুরু হয়েছিল মুখে মুখে গল্প কথা। সেই থেকে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে একসাথে চলা। দুজনেই ছিল দুজনের কাছে নতুন, আর সেই নতুন খোলস ছেড়ে পুরনো হতে না হতে বের হয়ে যায় বিদায়ের ঘণ্টা। আজ তাহলে সেই অগম্য কালো দিন, অথচ আকাশের বুকে আজ কোনো মেঘ নেই। তা পারবো। এয়ারপোর্টে কখন যাবা? একটু পরেই বের হব। আচ্ছা, আমি আসছি। শেহরিন ফোন কেটে দেয়। দু হাতের তালুতে চোখ মুছতে মুছতে আবার সে ঠোঁট ভেঙে কেটে ফেলে। নিজেকে হাজারো সংবরণ করতে চাইলেও কেন জানি পারে না সে। মন চায় তার হু হু করে কাঁদতে, বন্ধুত্বের বন্ধন ছিন্ন হওয়ার কষ্টটাকে উবড়ে দিতে, কিন্তু সময় যে নেই, যেতে হবে। হ্যালো আপু, বাচ্চা বলো। রুমেই আছো? না, নিচে। আমি কিছু দরকার, আসবো? আপু, রিতমার একটু পরেই ফ্লাইট। ইউএসএ চলে যাচ্ছে ওরা। ওনাকে ফোন দিলাম, আসিফ ভাইয়াকে ফোন দিলাম, কেউই রিসিভ করলো না। আমি বের হচ্ছি। সানজি গার্ডেনে যাওয়ার পথে পা থামিয়ে ফেলে। ফোনের অপর পাশ হতে স্পষ্ট ভঙ্গুর কণ্ঠ ভেসে আসে। তার মানে মেয়েটা কান্না করছে। তড়িঘড়ি করে সে আবারও ফিরে আসে বাসার অভ্যন্তরণে। 2 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ভাইয়া হয়তো ব্যস্ত আছে, এজন্য রিসিভ করছে না। হতে পারে। শেহরিনকে কোনো মতে বুঝ দিয়ে সানজি ঝটপট তৈরি হয়ে নেয়। বের হওয়া মুহূর্তে মিসেস নাজনীনকে নিজ হতে সে বুঝিয়ে বলে যাতে মেয়েটার সামনে কোনো দ্বিরুক্তি না করে। সান্নিধ্যকে জানালে ভালো হতো না? সন্ধ্যা হয়ে আসছে তো। আম্মা, ভাইয়া ফোন রিসিভ করছে না, হয়তো কার্যালয়ে নেই, আউটডোরে কোথাও গিয়েছে। আরহামকে ফোন করো তাহলে। আম্মা, আমি তো যাচ্ছি সাথে, এত জনে জনে ফোন দেওয়ার দরকার নেই। সাবধানে যাবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। আচ্ছা। গোধূলির সাপ মলিন হয়ে আসে। সন্ধ্যা নামে সবুজ অরণ্যের বুকে সাই সাই করে ছুটে চলছে গাড়ি। পিচ ঢালা রাস্তায় গাড়ির চাকায় অবসর নেই। কেউ নতুন করে যাত্রা শুরু করছে, তো কেউ গন্তব্যে ফিরছে। সানজি শেহরিনের ডান হাতটা মুঠোয় চেপে ধরে আছে নিজ কোলের মাঝে। মেয়েটা উদাসীন চোখে তাকিয়ে আছে জানালার বাহিরে। এত অল্প সময়ের মাঝে একটা সুন্দর বন্ধনের ইতি যেন তাকে নাজুক করে তুলছে ভীষণভাবে। শেহরিন, হ্যাঁ। রিতমা বাদে তোমার জীবনে বেস্ট ফ্রেন্ড বলতে কেউ ছিল? শেহরিন বাহির হতে চোখ সরিয়ে সানজির দিকে তাকায়। মুখরেখায় ক্লোজটি তার সাপ নিয়ে শুধায়। হঠাৎ এই প্রশ্ন? জানতে ইচ্ছে হলো। পার্সোনাল কোনো ইস্যু হলে ইটস ওকে। ছিল অতীতে, বর্তমানে সে নেই, ভবিষ্যতে হয়তো হবে না। কত বছরের ফ্রেন্ডশিপ ছিল তোমাদের? ক্লাস 2 থেকে ইন্টার ফার্স্ট ইয়ার। সানজি 9-10 বছরের ফ্রেন্ডশিপের কথা শুনে অবাক হয়ে যায় বেশ খানিকটা। আগ্রহ মিশ্রিত চাহনিতে তাকে নরম গলায় বলে, তারপরে কি হলো? একটা থার্ড পার্সনের কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আমাকে সে ভুল বুঝলো, হুট করে রিয়েল ভার্চুয়াল 2 জগৎ থেকেই আমাকে মুছে ফেললো। তারপর আর কখনো কথা হয়নি? না, দূর হতে দেখেছি, আমাকে দেখেছে কিনা জানি না। তোমাকে যে ভুল বুঝলো, তুমি তাকে বোঝাতে চেষ্টা করোনি?
শেহরিন নির্মিষ চাহনিতে ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে তোলে, সিটের মাঝে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলে, সে যখন আমাকে তার জীবন থেকে মুছে ফেলেছে, আমি বিন্দুমাত্র চেষ্টা করিনি নিজ হতে যোগাযোগ করে তার ভুল ভাঙাতে। শুধুমাত্র আমার ডায়েরিতে তাকে নিয়ে কিছু কথা লেখা আছে, যেগুলো আমি কেটে দিতে পারিনি। তাছাড়া আর কোনো অস্তিত্ব নেই, কোনো স্মৃতি নেই। কেন আমি তাকে বোঝাবো? 10টা বছর কি কম ছিল বোঝার? তোমার খারাপ লাগতো না? নিজের জন্য খারাপ লাগতো আপু। আমি খুবই বোকা ছিলাম। আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। দুদিনের পরিচয়ে যে মেয়ে 10 বছরের সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করতে পারে, সে কখনোই বেস্ট ফ্রেন্ড হতে পারে না। তাকে ভুলতে তাই আমার সময় লাগেনি খুব একটা। অথচ বাচ্চাকাল থেকে টিনেজ অবধি আমরা ছিলাম সবচেয়ে আপন, সবচেয়ে কাছের। পড়াশোনা সহ সব অ্যাক্টিভিটিস একসাথে করতাম। কত শত মুহূর্ত ছিল। ওগুলো ভেবে খারাপ লাগে বুঝি তোমার? শেহরিন চোখ খুলে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে থাকে, চোখ জোড়া বাঁকিয়ে বলে, বিশ্বাস করো আপু, রিতমার জন্য আমার যতটা খারাপ লাগছে, জাফরিনের সঙ্গে সম্পর্কটা শেষ হবার সময় এত খারাপ লাগেনি। ইভেন 10 বছরের স্মৃতি আমি গোগ্রাসে গিলে ফেলেছি। আমার মন আমাকে বলে ওগুলো 10 বছরের জন্যই নির্ধারিত ছিল, তার চেয়ে বেশি নয়, ভুলে যাও। মানুষ অনায়াসে হয়তো ভাববে আমি স্বার্থপরের মতো কথা বলছি। আমি স্বার্থপরেই হতে চাই আপু, যেখানে সে নির্দ্বিধায় নতুন ফ্রেন্ড তৈরি করতে পারে, পুরনো স্মৃতি বন্ধনগুলো পিষে ফেলতে পারে, ন্যূনতম বিবেকবোধ কাজে না লাগাতে পারে। সেখানে তাকে ঘিরে স্মৃতি কেন আমি মনে রাখবো? আমি নিজেকে মূল্যহীন কখনোই ভাবি না। আমার কাছে আমার নিজের মূল্য অনেক বেশি। আমার কাছে আমার আত্মসম্মানটাই সবচেয়ে বেশি গুরুত্ব পায়। জীবনের শেষ সময়ে সে যদি তার ভুল বুঝতে পারে, তাহলে সে আমার কাছে আসবে। আমি ইনশাল্লাহ কখনোই যাব না। শেহরিন, শেহরিন সানজির বিস্মিত চোখ দেখে মৃদু হেসে বলে, আপু, তোমাকে যে মূল্য দেবে তাকে তুমি মাথায় তুলে রাখবা। তোমাকে যে পায়ের তলায় পিষে রাখবে তাকেও সেভাবে রাখবা। দেখবে খারাপ লাগবে না। হয়তো প্রশ্ন আসতে পারে, এত অল্প সময়ের মাঝে রিতমার জন্য আমার এতটা গভীর টান কিভাবে সৃষ্টি হলো। সত্যি এই প্রশ্নটা এসেছে মনে। আমি রিতমাকে যে মূল্যটা দিতাম, ঠিক সেটাই ফিডব্যাক পেতাম। রিতমা আমার প্রত্যেকটা ব্যাপার খুব সুন্দরভাবে মূল্যায়ন করত। আমি ওকে দেখে জাফরিনের কথা ভাবতাম, ঠিক এই জিনিসটা আমি ওর কাছে পেতাম না। আমার 10টা বছর গিয়েছে শুধুমাত্র ওর কথাই শুনতে, ওকেই হেল্প করতে। আমি নিজেকে উন্মুক্ত করার সুযোগই পাইনি। এগুলো মিথ্যে। তখন আমার কাছে স্বাভাবিক লাগতো। মনেই আসেনি কখনো যে আমি তার সাথে এত খোলাখুলি, এত ভালো সম্পর্ক বজায় রেখে চলেছি, অথচ নিজস্ব প্রয়োজনে তার থেকে কোনো হেল্পই পাচ্ছি না। মামুনি চলে যাওয়ার পর থেকে আমার জীবনটা অন্ধকারে তলানো ছিল, আর সেই অন্ধকারে একসময় চাঁদের হাসি ছিল আমার বাবা। আমি এতটাই ডিপ্রেশনে ভুগতাম যে 14 দিন পর পর আমাকে নিয়ম করে সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হতো, আর সেটা টানা কয়েক মাস কন্টিনিউ ছিল। অথচ আমার কিন্তু একটা বেস্ট ফ্রেন্ড ছিল। আমি কোনো রকম তার থেকে সঙ্গতা পাইনি। আমি সেই সময়টাতে একটা গোলক ধাঁধার মধ্যে ছিলাম। যখন সম্পর্কটা শেষ হলো, আমার জীবনের কোনো পরিবর্তনই হলো না। তখন বুঝলাম সে আসলেই আমার কেউ ছিল না। তা নয়তো আমি কষ্ট পাচ্ছি না কেন? তখন থেকেই একটা দারুণ জিনিস অনুধাবন করতে শিখলাম আপু। তোমার জীবনে বিশেষ একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও যখন দেখবে তার অনুপস্থিতি তোমার হৃদয়কে স্পর্শ করতে পারছে না, তাকে ছাড়া তোমার দম বন্ধ লাগছে না, পুরনো স্মৃতি ক্ষত বিক্ষত করে তুলছে না, তখন বুঝে নেবে সে তোমার জীবনে বিশেষ কেউ নয়, স্রেফ একটা মরীচিকা ছিল, একটা নির্দিষ্ট সময়ের সঙ্গী ছিল। সে তোমাকে প্রভাবিত করতে পারেনি, তার জীবনে তোমাকে মূল্য দিতে পারেনি, জন্য তুমি তাকে অনায়াসে ভুলে যেতে পেরেছো। সানজি চুপ হয়ে যায়। বাচ্চা মেয়েটার বাস্তববাদীর কথাগুলো তার অন্তর স্পর্শ করে যায় অন্তরালে। এই মেয়েটা অল্প বয়সে এত কঠিন কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছে ভাবতেই তার অবাক লাগে। একই সাথে মা হারিয়েছে, এত দীর্ঘ সময়ের একটা বন্ধুকে হারিয়েছে, কঠিন ডিপ্রেশনে ভুগছে, তারপরও কতটা আত্মসম্মান ধরে রেখেছে নিজের মাঝে। জাফরিনের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার 1.5 বছরের মাথায় বাবা জানতে পারে ওর সাথে আমার যোগাযোগ নেই। বাবা অনেকটা শকড হয়ে পড়েছিল। আমাকে জিজ্ঞেস করেছিল কেন জানাইনি তাকে। আমি
কাট কাট গলায় বলেছিলাম, তোমাকে জানালে তুমি চেষ্টা করতে ঠিক করে দিতে। যারা নিজ হতে চলে যায় তাদের নিজ হতেই ফিরে আসতে দেওয়া উচিত। কিন্তু আমি চাই না জাফরিনরা ফিরে আসুক। আমি চাই রিতমার মতো বন্ধুগুলো ফিরে আসুক, যারা বন্ধুত্বের মর্যাদা দিতে জানে, যারা নিজেকে মূল্যায়নের পাশাপাশি অপরকে মূল্যায়ন করতে জানে। ঠিক বলেছো তুমি, কিন্তু তোমার কি কখনো আফসোস হয়নি বা অনুযোগ হয়নি? মানুষ তো আমরা, খারাপ তো অবশ্যই লেগেছে। ভুল মানুষের প্রতি খারাপ লাগাটা সবসময় লুকিয়ে রেখে ধীরে ধীরে নিঃশেষ করে দিতে হয় আপু। এটাকে যত নিজের মাঝে পুষে রাখবে তত নিজেকে ছোট করবে। অবশ্যই খারাপ আমার লেগেছে, তবে আমি সেটাকে খুব একটা প্রশ্রয় দিইনি। আমি ফিরে তাকাইনি, কখনো মনে হয়নি তাকে ভুল সংশোধন করে দেওয়া উচিত, তার কাছে গিয়ে অনুযোগ করা উচিত। বরং প্রত্যেকবার লম্বা করে নিঃশ্বাস নিয়ে বলেছি, আই এম ওয়েল অন মাই ওয়ে। যেখানে আমি কোনো ভুল করিনি সেখানে আমি নিজেকে কখনোই ছোট করব না। যে চলে গিয়েছে তার চেয়ে আমার আত্মসম্মানের মূল্য বেশি। যদি কখনো তোমাদের সামনাসামনি দেখা হয় তখন কি করবে?